আবারও গাজায় ত্রাণবাহী ট্রাকে ইসরায়েলিদের হামলা, খ্যাপাটে আচরণে কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্র জার্মানির, তোপের মুখে ধরপাকড় প্রশাসনের। স্মরণসভায় জনরোষের মুখে নেতানিয়াহু, বিপাকে মন্ত্রিসভার সদস্যরা খুনি অপরাধী বলে আখ্যা ক্ষুব্ধ ইসরায়েলিদের। খার্কিভের 4 এলাকায় চলছে ইউক্রেনীয় বাহিনীর সাথে রুশ সেনাদের তুমুল লড়াই। রুশ ভূখণ্ড লক্ষ্য করে একদিনে 50টির মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। আবারও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। ফিলিস্তিনিদের জন্য খাবার বহনকারী ট্রাক আটকানোর পাশাপাশি যেসব নষ্ট করায় উগ্র ইহুদিদের দুধধ্বনি দিচ্ছে পুরো বিশ্ব। এমন খ্যাপাটে আচরণের জন্য দেশটির লজ্জাকর এমন আখ্যা দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র এবং জার্মানিও। সামাজিক মাধ্যমেও চলছে তোলপাড়। তোপের মুখে ধরপাকড় চালাতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজন আটকও হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের তারকুমিয়া চেকপোস্ট। অভুক্ত ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে ঢুকছিল ট্রাকগুলো। নেতানিয়াহু প্রশাসনের বাধা না থাকলেও কট্টরপন্থী ইসরায়েলিরা সেগুলো আটকে রেখেছে। শুধু তাই নয়, ট্রাক থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে ত্রাণের প্যাকেট, পায়ে পিষে নষ্ট করা হচ্ছে সহযোগিতার খাবার। সোমবার হেব্রন শহরে হয় এ ঘটনা। শুধু সোমবারই নয়, গেল কয়েকদিন ধরেই এমন উগ্র ইসরায়েলিরা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। খাবারের অভাবে যেখানে মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের, সেখানে এমনভাবে খাদ্য নষ্টে উঠেছে নিন্দার ঝড়। ইসরায়েলিদের আচরণকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিচ্ছেন অনেকেই। ইসরায়েলিদের এমন খ্যাপাটে আচরণের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেন, একই সাথে এটি নেতানিয়াহু প্রশাসনের জন্য অসম্মানজনক ও লজ্জাস্কর। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘও। ত্রাণবাহী ট্রাক আটকে রাখা এবং খাবার নষ্ট করা ইসরায়েলের জন্য খুবই অসম্মানজনক। উগ্রবাদীদের বোঝা উচিত, অভুক্তদের মুখের খাবার কেড়ে নিলে তা কোনোভাবেই জিম্মি মুক্তিকে ত্বরান্বিত করবে না। সমালোচনায় পিছিয়ে নেই মিত্র যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই ইস্যুতে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে চলছে আলোচনা। শিগগিরই নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। ত্রাণ আটকে রেখে বিক্ষোভ গ্রহণযোগ্য নয়। গাজাবাসীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ত্রাণ প্রবেশে কোনো ধরনের বাধা সমর্থন করে না হোয়াইট হাউস। এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি তারা দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে। ইসরায়েলি কর্তৃপক্ষের সাফাই, সোমবারের ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে 4 জনকে। এর আগেও এ ধরনের কাণ্ড ঘটানোয় উগ্রবাদীদের আটক করা হয়েছে দাবি দেশটির। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি রাফাহ ক্রসিং খুলে দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। সেই পথে স্বল্প পরিমাণে গাজায় প্রবেশ করছে ত্রাণ। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েলিরা। তাই গেল কয়েকদিন ধরেই ত্রাণবাহী গাড়ি আটকে দিচ্ছে তারা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ত্রাণের ট্রাকের পর এবার জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ বিষয়ক এজেন্সি UNRWA এর সদর দফতরে আগুন দিল ইসরায়েলি দখলদাররা। এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজারিনি। বলেন, অঞ্চলটি যেহেতু ইসরায়েলের নিয়ন্ত্রণ, সেহেতু সেখানকার মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তার দায়িত্ব তাদের। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। আর এর আগে গেল বৃহস্পতিবার আক্রমণের জেরে জেরুজালেমের হেডকোয়ার্টারটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে এই সপ্তাহে এ নিয়ে 3 বার আক্রমণ হলো ভবনটিতে। গাজায় আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে জাতিসংঘের ত্রাণকর্মী। নিহত কর্মী একজন ভারতীয় নাগরিক। ইসরায়েলের হামলার জাতিসংঘে বিদেশি কোনো ত্রাণকর্মী নিহতের ঘটনা এই প্রথম। সোমবার এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, রাফার কাছে একটি হাসপাতালে যাচ্ছিল ত্রাণকর্মীদের একটি গাড়ি। এ সময় সেটিকে লক্ষ্য করে চালানো হয় হামলা। আহত হন 2 কর্মী। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান একজন। তার নাম বৈভব অনিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দাবি
দাবি জানিয়েছেন পূর্ণ তদন্তের। যদিও ইতিমধ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ যাবৎ জাতিসংঘের 190 কর্মী প্রাণ হারিয়েছেন। গাজার উত্তরাঞ্চল এবং রাফা অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নুজেইরাত এবং দেইর আল বালা শরণার্থী শিবিরে চালানো হয়েছে বিমান হামলা। প্রাণভয়ে রাফা থেকে এখনও পালিয়ে যাচ্ছেন শরণার্থীরা। ইসরায়েলি আগ্রাসনে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 57 ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। রাফায় হামাসের অবস্থানের কয়েক দফা হামলার দাবি তেল আবিবের। অভিযানে কয়েকজন হামাস সদস্যকে হত্যার দাবিও করা হয়েছে। এদিন উপত্যকার অন্তত 120টি স্থানে হামলা চালানো হয় বলে জানান আইডিএফ। এদিকে ইসরায়েলের দখলদারকে লক্ষ্য করে পাল্টা চালিয়েছে হামলা হামাসও। রাফা এবং জাবালিয়া মেশিন গান, রকেট, মার্টারের আঘাতে প্রতিহত করা হয় সেনাদের। চালানো হয় ড্রোন হামলাও। দাবি ধ্বংস করা হয়েছে ইসরায়েলের অন্তত 30টি সাজোয়াজান। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা চালাচ্ছে এমন ভাবে না যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, নিরাপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণে ইসরায়েলের আরও অনেক কিছু করার আছে। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না গাজায় ইসরায়েল যা করছে তা কোনোভাবে গণহত্যা। সুলিভান আরও জানান, কোনো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করা হয়। তা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র পৌঁছেছে এই মূল্যায়নে। আমরা বিশ্বাস করি নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও কল্যাণে ইসরায়েলের তরফ থেকে আরও অনেক কিছু করার আছে। তবে আমরা এটা বিশ্বাস করি না যে গাজায় যা ঘটছে তা কোনোভাবে গণহত্যা। নিজ দেশেই জনরোষের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মন্ত্রীরাও জেরুজালেমের তেল আবিব এবং আশদেদে একাধিক স্থানে তিরস্কারের শিকার হন তারা। নেতানিয়াহুকে খুনি, অপরাধী, এমনকি আবর্জনা বলে আখ্যা দেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। বরাবরই ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয় ইসরায়েলের মেমোরিয়াল ডে। দেশটির ইতিহাসে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও স্মরণসভা আয়োজন করা হয় জেরুজালেমে। যোগ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার উপস্থিতিতে তীব্র অসন্তোষ তৈরি হয় উপস্থিত জনতার মাঝে। বিশেষ করে ক্ষোভ জানায় গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। ভাষণ দিতে যখন স্টেজের দিকে যাচ্ছিলেন তখন থেকেই শুরু হয় নেতানিয়াহু বিরোধী স্লোগান। নিজের বক্তব্যে অবশ্য জিম্মিদের উদ্ধারে তৎপরতার দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জিম্মিদের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। বিশ্রামহীনভাবে কাজ করছি তাদের ফিরিয়ে আনতে। জীবিত এমনকি নিহতদের মরদেহ আনতেও চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে অর্ধেকের মতো বন্দীকে মুক্ত করেছি আমরা, বাকি সবাইকেও ফিরিয়ে আনব। ভাষণ শেষ হতে না হতেই শোরগোল শুরু হয় দর্শক সারিতে। নেতানিয়াহুকে গার্বেজ বলে চিৎকার করেন এক ব্যক্তি। আশপাশ থেকে তাকে থামানোর চেষ্টা করলে প্রতিবাদ জানিয়ে বলেন, নেতানিয়াহুকে সম্মান দেওয়ার কিছু নেই, কারণ তিনি তার সন্তানের হত্যাকারী। কেবল প্রধানমন্ত্রী নন, মেমোরিয়াল ডের আয়োজনে যোগ দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য। তেল আবিবের সামরিক কবরস্থানে আয়োজিত অনুষ্ঠান স্থলে ব্যাপক বিক্ষোভ করেন ইসরায়েলিরা। তোপের মুখে পড়েন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তাদের রক্ত লেগে আছে আপনার হাতে, এমন প্ল্যাকার্ড হাতে চলে স্লোগান। ভালো হতো সরকারের কেউ যদি আজ এখানে না আসতেন। কেউ না। নেতানিয়াহুর কথা আমাদের স্পর্শ করে না, তার একটি শব্দ আমি বিশ্বাস করি। আশদুদে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিরস্কারের শিকার হন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। রীতিমতো আঙুল তুলে শাসানো হয় তাকে। ক্রিমিনাল ক্রিমিনাল বলে আওয়াজ তোলে বিক্ষুব্ধরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এখনো শেষ হয়নি ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই। সোমবার জেরুজালেমের এক স্মরণ সভায় এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে আটক জিম্মিদের যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হবে বলেও ঘোষণা দেন তিনি। এটা অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার লড়াই। এ যুদ্ধে হয় ইসরায়েল না হয় হামাস টিকে থাকবে। আমরা আশাবাদী এই লড়াইয়ে জিতবই।
তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 1000-এর বেশি হামাস সদস্য, এমন তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হামাস যোদ্ধাদের আবারও প্রতিরোধ আন্দোলনকারী হিসেবে আখ্যা দেন তিনি। সোমবার আঙ্কারায় গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এরদোগান। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুজন। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করায় গ্রিসের অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করেন এরদোগান। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক শুরু থেকেই সোচ্চার ছিল। সম্প্রতি ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দেয় তিনি। Hamas'ı bir terör örgütü olarak görmüyorum. হামাসকে কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করি না। আমার দেশে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে 1000-এর বেশি হামাস সদস্য রয়েছে যাদের চিকিৎসা চলছে। আপনারা জাতিসংঘের ভোটাভুটিতে যে কোনো রায় দিতে পারেন, তবে এখানে দাঁড়িয়ে হামাসকে সন্ত্রাসী সংগঠন বললে আমার কষ্টই লাগবে। গাজায় আগ্রাসন চললে ইসরায়েলের উত্তরের বাস্তুচ্যুতদের আর বাড়ি ফেরা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। সোমবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি আবারও জোর দিয়ে বলেন, যতদিন গাজায় হামলা চলবে লড়াই চালিয়ে যাবে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। পুরো বিশ্ব বিষয়টি বুঝতে পেরেছে বলেও দাবি করেন তিনি। গাজায় তেল আবিবের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েলের এবং লেবানন সীমান্ত, আর সংঘাতের জেরে অঞ্চলটি ছেড়ে পালিয়েছে অনেক ইসরায়েলি। গাজার সাথে লেবানিজ ফ্রন্টের সম্পর্ক চূড়ান্ত। আমেরিকা, ফ্রান্স সহ পুরো বিশ্ব স্বীকার করে নিয়েছে তা। সে কারণে আমেরিকানরা নেতানিয়াহু সরকারকে বলে দিয়েছে, গাজায় যুদ্ধবন্ধ হওয়া ছাড়া ইসরায়েলের উত্তরে সংঘাত বন্ধের উপায় নেই। বাস্তুচ্যুত ইসরায়েলিদের জানিয়ে দিয়েছি, সমাধান চাইলে নিজেদের সরকারকে বলেন গাজায় যুদ্ধ বন্ধ করতে। খার্কিভ জুড়ে হামলা পরিধি আরও বাড়িয়েছে রাশিয়া। চলমান অভিযানের অংশ নিয়েছে 30,000-এর বেশি রুশ সেনা। ভেজেলে, লিপস্কির সহ 4 এলাকায় চলছে ইউক্রেন বাহিনীর সাথে রুশ সেনাদের তুমুল লড়াই। রুশ ভূখণ্ড লক্ষ্য করে একদিনে 50টির মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। এই অবস্থায় কিয়েভ বলছে অস্ত্র এবং গোলাবারুদের সংকটে পড়েছে ইউক্রেনীয় সেনারা। যদিও হোয়াইট হাউসের দাবি, অস্ত্র সরবরাহের যে ঘোষণা দেওয়া হয়েছিল তার বড় একটি অংশ পৌঁছেছে যুদ্ধক্ষেত্রে। খার্কিভের পথে পথে চলছে লড়াই। রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সেনাদের পাশাপাশি লড়ছে মস্কো বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও। খার্কিভের ভেসেলে, নেসকাচেন, ভভচানস্ক এবং লিপস্তি, এই 4 শহরে হামলার পরিধি কয়েকগুণ বাড়িয়েছে রুশ বাহিনী। অঞ্চলগুলো লড়ছে 30,000-এর বেশি রুশ সেনা। এর মধ্যে ভভচানস্কের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গেল 3 দিন ধরে ক্রমাগতভাবে শহরটি লক্ষ্য করে রকেট এবং দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণ করে আসছে রুশ সেনারা। রাতভর দফায় দফায় গোলাবর্ষণ করা হয়েছে। এই শহরের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। এরপর চলছে কামান আর মর্টারের হামলা। এদিকে ইউক্রেনের অভিযোগ, সমরাস্ত্রের চরম সংকটে সেনারা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধক্ষেত্রে পর্যাপ্ত সমরাস্ত্র পৌঁছেছে বলে দাবি করা হয়। আমাদের এখানে সমরাস্ত্রের চরম সংকট চলছে, বিশেষ করে গোলাবারুদের। পদাতিক সেনারা তীর ধনুক নিয়ে লড়াই করতে পারে না, তাদের অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন। ইউক্রেনকে সহায়তায় $1 বিলিয়ন যে চুক্তি করা হয়েছিল, সেই অস্ত্রের বড় একটি অংশ এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে। এর পাশাপাশি নতুন করে আরও চুক্তি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সেগুলোই সপ্তাহখানেকের মধ্যে পৌঁছে যাবে ইউক্রেনীয় বাহিনীর হাতে। অন্যদিকে মস্কোর দাবি, রুশ ভূখণ্ড লক্ষ্য করে 50টির মতো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে শুধু বেলগোরোদেই 12টি মিসাইল ছুড়েছে ইউক্রেন। যদিও এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংসের দাবি মস্কোর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতারা। 2014 সালে এই আসন থেকেই জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। 2019 সালেও এই আসন থেকে জয় পান মোদী। নমিনেশন জমা দেওয়ার আগেই কাল ভৈরব মন্দিরে পূজা করেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের বিশালাকার বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বাইয়ে প্রাণ হারালেন কমপক্ষে 14 জন। সোমবার এই দুর্ঘটনায় আহত আরও 74 জন। শঙ্কা এখনও বিলবোর্ডের নিচে চাপা পড়ে আছে 20 থেকে 30 জন। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় হয় এই দুর্ঘটনা। আর কর্তৃপক্ষ জানায় প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে বিশাল বিলবোর্ডটি। নিচে ছিল বেশ কিছু ঘরবাড়ি আর একটি পেট্রোল স্টেশন। বিলবোর্ডটির দৈর্ঘ্য 230 ফুট এবং প্রস্থে যা ছিল 164 ফুট, যার চাপে ভেঙে পড়েছে পেট্রোল স্টেশনের একাংশ। দুমড়ে মুচড়ে গেছে বহু যানবাহন এবং দুর্ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুর্ঘটনার মূল কারণ জানতে দেয় তদন্তের নির্দেশনা এবং পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে 5 লাখ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়ে আসেন তিনি। নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নদী থেকে সরানো হচ্ছে বাল্টিমোর ব্রিজের ধ্বংসাবশেষ। সোমবার মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় এই কার্যক্রম। প্রকৌশলীরা জানান, ব্রিজটির অনেক বড় হওয়ায় সরানোটা বেশ ঝক্কির ব্যাপার, তাই ছোট ছোট অংশে অপসারণ করতেই এই বিস্ফোরণ। তাতে নদীর পানি দূষিত হবে না, এমনটা নিশ্চিত করেন তারা। জানানো হয় পরিকল্পনা ছিল রোববারই শুরু হবে এই কাজ, তবে বৈরী আবহাওয়ার কারণে বিলম্ব হয় সেটি। চলতি বছর মার্চে একটি কন্টেইনার শিপের ধাক্কায় ভেঙে পড়ে বহু বছরের পুরনো ফ্রান্সিস স্কট কি নামের এই ব্রিজটি। ব্রিজের ভাঙা অংশ নদীতে পড়ে থাকায় ওই রুটে নৌ চলাচল বন্ধ। কানাডায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল পরিস্থিতি। আগুনে পুড়ছে 24,710 একরের বেশি জায়গা। 5টি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। শুধু আলবার্তা রাজ্যেই 2টি দাবানলের খবর পাওয়া গেছে। 13টি হেলিকপ্টার নিয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট চেষ্টা করছে আগুন নেভানোর, কিন্তু বাতাসের তীব্রতার কারণে খুব একটা সুবিধা করা যাচ্ছে না। ক্রমেই খারাপ হচ্ছে এই পরিস্থিতি। অস্বাস্থ্যকর হয়ে উঠেছে রাজ্যগুলোর বাতাসের মান। এই পরিস্থিতিতে আলবার্তা থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 5,000 মানুষকে। দর্শক, এরই সাথে শেষ করছি যমুনা আই ডেস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।